নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রূপা। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। ছেলের খুনের সাক্ষী দেওয়ার অপরাধে বাবাকে খুনের চেষ্টা। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রী। কাশ্মীরের সেনা খুনের প্রতিবাদে মৌন মিছিল বসিরহাটে। অনূর্ধ্ব 18 আই লিগের ফাইনালে এআইএফএফ। এখন আসছে বিস্তারিত সংবাদে। ছেলেকে খুনের ঘটনায় সাক্ষ্য না দেওয়ার জন্য বারবার হুমকি আসছিল, কিন্তু বাবা ছিলেন বদ্ধপরিকর ছেলের খুনিদের শাস্তি দেওয়ার জন্য। সেই বাবাকে সরিয়ে দিতে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে পেট্রাপোল এলাকায়। ছেলেকে খুন হতে হয়েছিল মাস 5 আগে। সেই খুনের ঘটনার সাক্ষ্য না দেওয়ার জন্য বারংবার হুমকি পেতে হচ্ছিল বাবাকে। ছেলের খুনিদের সাজা দিতে বদ্ধপরিকর ছিলেন বাবা। অবশেষে মূল সাক্ষী বাবাকেই সরিয়ে দিতে খুনের ছক। গুলি করে ধারালো অস্ত্র দিয়ে হামলা। মাথায় গুরুতর আঘাত নিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ বাবা বাবর আলী মণ্ডল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া পেট্রাপোল এলাকায়। ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে আক্রান্ত পরিবারের সদস্যরা। আমরা সবাই তো আমার বাড়িতে আমার দাদা হয়। ঘটনার পর থেকে স্থানীয় পেট্রাপোল থানার পক্ষ থেকে আক্রান্তের বাড়িতে পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় যুক্ত থাকার অপরাধে ইতিমধ্যেই সামাদ মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পেট্রাপোল থানার পুলিশ। সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারি মাসের 12 তারিখে বাবর আলীর ছেলে জসি মণ্ডলকে বাড়ির পাশে গণপিটুনি দিয়ে ফেলে যায় দুষ্কৃতীরা। কলকাতার হাসপাতালে 15 জানুয়ারি মৃত্যু হয় জসি মণ্ডলের। ঘটনার পর অভিযোগ দায়ের হয় স্থানীয় কয়েকজনের নামে। মৃত জসি মণ্ডলের স্ত্রী ফুলসুরত মণ্ডলের অভিযোগ, ঘটনার পর থেকেই আমার শ্বশুর মশাইকে ফোনে হুমকি দেওয়া হতো মামলা তুলে নেবার জন্য, সাক্ষী না দেওয়ার জন্য। আমরা বিষয়টি থানাতেও জানিয়েছিলাম। ওরা গত পরশু রাতেও হুমকি দিয়েছিল। আমার স্বামীকে মার্ডার করে দিয়েছে জানুয়ারি মাসের 12 তারিখে ওরা মেরেছে। 15 তারিখে আরজি কলেজে পিজি থেকে মারা গেছে। তো সে কেসের বাদী আমার শ্বশুর। আমার শ্বশুরকে বললো যে হুমকি দিয়ে কেস তুলে নাও, নয়তো মার্ডার করে দেবে। বা হাতে এখানে গুলি লেগেছে, মাথায় কোপ মেরেছে। আক্রান্ত পরিবারটি সহ স্থানীয়দের অভিযোগ রয়েছে পুলিশের নিষ্ক্রিয়তা। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাত 1:45 নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে আসেন বাবর আলী। অভিযোগ, সে সময় ঘরের পেছন থেকে কয়েকজন ঝাঁপিয়ে পড়ে বাবরের ওপর। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বাবরের মাথায়। গুলিও ছোড়ে হামলাকারীরা। গুলি লাগে বাবর আলীর হাতে। চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসতেই পালিয়ে যায় হামলাকারীরা। রাতেই আহত বাবরকে নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে কলকাতা আরজি করে স্থানান্তরিত করা হয়। রাত 2 বাজে। তারপরে ওর মেয়েকে না আমাদের বাড়ি, আমাদের ভ্যান আছে, আমাদের ভ্যান নিয়ে আসলো, আমাদের ভ্যানে করে তুলে নিয়ে চলে গেল। রক্ত আমি দেখেছি মাথাটা কাটা। এদিন দুপুরে কলকাতার হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষার পর বাবরের শরীরে গুলির অবস্থান জানতে পেরেছেন। স্থানীয় একটি সূত্রের দাবি, আক্রান্ত পরিবারটির বাড়ি 150 মিটার দূরে বাংলাদেশ সীমান্ত। সে কারণে অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে দুষ্কৃতী ভাড়া করে এনে এপারে হামলা বা খুনের মতো ঘটনা ঘটানোর প্রমাণ পূর্বেও মিলেছে এসব এলাকায়। এদিনের হামলার ঘটনার পর স্বাভাবিকভাবেই সে তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন না এলাকার মানুষ। ঘটনায় ইতিমধ্যেই 9 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় যুক্ত থাকার অপরাধে ইতিমধ্যে সামাদ মণ্ডল নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পেট্রাপোল থানার পুলিশ। কি বললো যে তুই কেসটা মিটিয়ে নে। বললো না, আমার জান থাকতে আমি কেসটা মিটাবো না, বলছে বলে তোর জানটা নিয়ে নেবো, এসব বললো। মানে তারপরে আমি শুনলাম বলছিল যে এই ব্যাপার। তারপরে বললো যে 7 দিন জানাবে। তা বলে এবার পরশুদিন জানানোর কথা ছিল। তারপরে আজ রাত্রে এসে ধরে নিয়েছে। ওই যে মার্ডার দিয়েছিল আমার জামাইবাবুকে, জানুয়ারি মাসের 12 তারিখে মেরেছিল, 15 তারিখে মরে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।
আসছি পরের খবরে। প্রশাসনিক বৈঠকে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী। এদিন নদিয়ার কৃষ্ণনগরের প্রশাসনিক বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন তিনি। জেলা পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নদিয়ার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। নদিয়া জেলার আইন শৃঙ্খলা তলানিতে ঠেকেছে তাও বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত কয়েক মাসে নদিয়ার হাঁসখালি, ধুবুলিয়া, তাহেরপুর এলাকায় 3 জন তৃণমূল কর্মী খুন হন। কোনো খুনের কিনারা করতে পারেনি জেলা প্রশাসন। তিনি জেলা প্রশাসনকে আরও কঠোর ও সতর্ক থাকার পাশাপাশি খুনের কিনারা করারও নির্দেশ দেন। পেন্ডিংটা তো আমাকে জেনে আসতে হবে। আমি যে একটা মিটিং এ আসি, এইরকম আমাদের পুরো মোটা কাগজ থাকে। আমি এটা পড়াশোনা করে আসি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি চলছে না চলছে আমাকে ভুল তথ্য দিলে আমি শুনবো না। তো আপনি একটু পড়াশোনা করে আসবেন না, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং এ আসবেন, যেটা পেন্ডিং আছে দেখে নেবেন, আইন তো ঠিক করে দেবেন, ঠিক আছে? আর আপনারা যদি 48 ঘন্টার বেশি হয়ে যদি ফেলে রেখে দেয়, যে কথা এখানে বলছে, কমপ্লেন্টের ডিএম এর কাছে পাঠাবেন, ডিএম আমার কাছে পাঠিয়ে দেবে ডাইরেক্ট। আমার একটা আমার সিস্টেম আছে যেখানে এসডিও এবং ডিএমদের আমি বলেছি কোনো ইনফরমেশন থাকলে পেন্ডিং থাকলে আমাদের পাঠাবেন, নিশ্চয়ই সেটা জানেন, আশা করি সেটা পাঠিয়ে দেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। সীমান্ত রেখা পেরিয়ে এসে ভারতীয় জওয়ানের মুন্ডুচ্ছেদের ঘটনায় মৌন মিছিল বসিরহাটে। চলতি সপ্তাহে কাশ্মীরের ভারতীয় সেনার মুন্ডচ্ছেদের ঘটনার প্রতিবাদে মৌন মিছিল বসিরহাটে। মিছিলে অংশ নেন কয়েকশো অটো ও টোটো চালক। মিছিল থেকে অপরাধীদের শাস্তির দাবি জানান তারা। প্রসঙ্গত, চলতি সপ্তাহে কাশ্মীরে ঢুকে সেনার ওপর আক্রমণের অভিযোগ ওঠে পাক লস্করি তৈবালের ওপর। সেনার পক্ষ থেকে দাবি করা হয় পাক সেনার মদতেই ভারতীয় সেনার ওপর আক্রমণ চালানো হয়েছে। ঘটনায় 2 সেনা জওয়ানের মুন্ডচ্ছেদ করা হয়। এর প্রতিবাদে গোটা দেশের পাশাপাশি বসিরহাট শহরে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদী মৌন মিছিল। বৃহস্পতিবার বিকালে হাতে মোমবাতি নিয়ে মিছিল হয় শহরে। প্রায় 500 জন অটো ও টোটো চালক অংশ নেয় এই মিছিলে। মিছিল থেকে দোষীদের শাস্তির দাবি জানান তারা। ঘটনায় ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেন সকলেই। আমাদের ভারতবর্ষের কাশ্মীরে যেভাবে পাকিস্তান বর্বরোচিতভাবে আমাদের সৈন্যদের নিহত করেছে এবং তাদের মুন্ডচ্ছেদ করেছে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি পাকিস্তানকে। এবং আমরা চাইছি ভারত সরকারের কাছে, ভারত সরকার উদ্যোগ নিয়ে এর যথোচিত কঠোর শাস্তির ব্যবস্থা করুন তাদের বিরুদ্ধে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। আসছি পরের খবরে। শুক্রবার বারাসাত স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে আই লিগের ফাইনালে এআইএফএফ। অনূর্ধ্ব 18 আই লিগের ফাইনালে উঠল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। শুক্রবার বারাসাত স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে তারা। এদিন গোলশূন্যভাবে শেষ হয় প্রথম সেমিফাইনাল খেলাটি। জাস্ট ম্যাচটাকে বার করা, যদি ট্রাইব্রেকারে যাচ্ছে যখন তখন ম্যাচটাকে যেভাবে বার করা, যেভাবে জিতে যাবে ম্যাচটাকে। আদিত্যর সাথে আমার কথা হয়েছে, আদিত্য খেলছিল যখন ও যেটা একটা ইনস্ট্রাকশন দিচ্ছিল, তো আমি ওটাও অনেকটা ফলো করেছিলাম, যে যা ওর মেন্টাল যতটা প্রিপারেশন আমি সেটা ওরকম নিয়েছি। নির্দিষ্ট সময়ে কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারের মধ্য দিয়ে খেলার নিষ্পত্তির নির্দেশ দেন ম্যাচ রেফারি। আর আমাদের এখানে বারাসাত স্টেডিয়ামে তো ফ্লাড লাইটের ব্যবস্থা রয়েছে। আমাদের এই অ্যাকোমোডেশন থাকা সত্ত্বেও এই হিউমিডিটিতে এত রোদের মধ্যে এই খেলাটা খেলানো উচিত হয়। যে কোনো মুহূর্তে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কিন্তু ডাইরেক্ট টাই ব্রেকারটা আমাদের পক্ষে খুব হার্মফুল হলো, কারণ এটা আমাদের একটা অন্য প্ল্যান ছিল। আমরা একটা গোলকিপার চেঞ্জ করতে পারতাম, সেখানে আমরা সেটা করতে পারলাম। প্রচন্ড রোদে অতিরিক্ত সময়ে খেলা বাতিল করা হয়। প্রথমে 5টি করে শট মারলেও সমান সমান গোল করে এআইএফএফ এবং ইউনাইটেড স্পোর্টস। আরও 2টি পর্যায়ে মোট 5টি করে 10টি শট নেয় 2 দলের খেলোয়াড়রা। শেষে 13-12 গোলে জয়ী হয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একাদশ। এদিন বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে ইস্ট বেঙ্গল ও সালগাঁওকর মুখোমুখি হয়। This is what we are playing the high intensity matches for. So Edu, what he has to do now, he has to learn, he has to recover, and he has to show that in the next match he is a good player. Because every player makes mistakes. The good players recover from the mistake. East Bengal and United Sports Club have been the best teams in the tournament. Salgaonkar, we have played in Goa. We've won one, we've lost one. So if we meet East Bengal or we meet Salgaonkar, it's going to be a very interesting final. ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত।
সংবাদ এখনকার মতোই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড স্বচ্ছতার দর্পণ।